নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট পাড়াও শেষ পর্যন্ত ঘেরাওয়ের মুখে পড়লেন। আজকে যখন এই রিপোর্ট পেশ করছি তার কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে হাইকোর্ট পাড়ায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তরা 10 নম্বর কিরণ শঙ্কর রায়ের যে চেম্বারে বসেন সেই চেম্বার মানে সেই বাড়ি, সেই বিশালাকার বাড়ি ঠিক হাইকোর্ট পাড়ার মানে হাইকোর্টের ঠিক ডান দিকে মানে উত্তর দিকে সে 10 নম্বর কিরণ শঙ্কর রায় ঘেরাও করে ফেলেছেন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর পাঠানো কিছু 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 চাকরি প্রার্থী। আমি আজকে এই প্রতিবেদনটা যখন পেশ করছি তখন ঘড়িতে প্রায় 7টা, তখনও পর্যন্ত সেই ঘেরাও মুক্তি হয়নি। উচ্চকিত স্লোগান, বেশ কিছু ভিডিও, সেই অঞ্চলের আমার পরিচিত একজন মানুষ আছেন, সেই অঞ্চলে কর্মরত অবস্থায় থাকেন, তিনি ভিডিওটা তুলে আমাকে প্রথমে পাঠালেন এবং দেখলাম অত্যন্ত নোংরা ভাষায়, অত্যন্ত কুৎসিত ভাষায় সেখান থেকে স্লোগানিং চলছে এবং সেই স্লোগানের মধ্যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম তুলে তুলে প্র্যাকটিক্যালি গালিগালাজ এবং স্লোগান, এবং একই সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুকে অ্যাটাক করছেন, যারা স্লোগান দিচ্ছেন, যারা ওখানে মানে বেশ কিছু, আমার মনে হলো সংখ্যাটা প্রায় শখানেকের কাছাকাছি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্বন্ধে তো গালিগালাজ করছেনই তারা, বিচারপতি বিশ্বজিৎ বসু তাকে পর্যন্ত আক্রমণ করছেন। তাঁর হাতে মামলা রাখা চলবে না, এক্ষুনি মামলাটা তার থেকে সরাতে হবে, দাবির মধ্যে পড়ছে। এবং সেটা যদি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি না সরান তাহলে তাকেও সরাতে হবে। কি অদ্ভুত দাবি দেখুন! আমি বলছি তৃণমূল আমলে দাবি তো বিভিন্ন ধরনের রকম ফের হয়। প্রথমত আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান, আইনজীবীদের ঘেরাও, যেটা পুরোপুরি অনৈতিক, বেআইনি। আইনজীবীরা আইনগতভাবে পেশাগতভাবে কাজ করেন, দেশে একটা সংবিধান আছে, দেশে একটা আইন আছে, বিচারপতিদের কাছে সেটা নিয়ে মামলা হয় এবং সেই মামলার ভিত্তিতে বিচারপতিরা একটা নির্দিষ্ট রায় দেন। এটা কারো পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে। লোয়ার কোর্টে কোনো রায় যদি আমার পছন্দ না হয়, আমি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যেতে পারি তার বিরুদ্ধে। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় যদি পছন্দ না হয়, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আছে, হাইকোর্টে ডিভিশন বেঞ্চও যদি আমার রায় পছন্দ না হয়, আমি সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চে যেতে পারি। সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় যদি পছন্দ না হয়, সুপ্রিম কোর্টেও ডিভিশন বেঞ্চ আছে, যেখানে আমি আমার বক্তব্য পেশ করতে পারি। এই হচ্ছে আইনগত ফরম্যাটটা। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই মানবেন না আসলে। আপনাদের মনে আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে একটা ডাক দিয়েছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করুন, আইসোলেট করে দিন, একদম বিচ্ছিন্ন করে দিন। সেটাই তার এফেক্ট। এটা আমি দেখছিলাম যে এরা যারা গিয়েছিলেন তারা হচ্ছেন ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থী। এবার ঘটনাটা হচ্ছে এই চাকরি নিয়ে একটা বেনিয়ম আছে। বেনিয়মটা কি? প্রাইমারিলি আমি খুব সংক্ষেপে বলি। বেনিয়মটা হচ্ছে যে যখন কোনো সরকার কখনো নিয়োগ করে, নিয়োগ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দেয় এবং সেই বিজ্ঞপ্তিতে বলে দেয় যে এতগুলো পোস্ট ভ্যাকেন্সি আছে, 110টা কি 118টা কি 225টা কি 315টা, এতগুলো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির ভিত্তিতে নিয়োগ হবে। এক্ষেত্রে সেরকম কিছু হয়নি। এক্ষেত্রে ক্যাবিনেট থেকে সুপার নিউমারি অতিরিক্ত পোস্ট ক্রিয়েশনের একটা অঙ্ক কষা হয়েছিল, অর্থাৎ এখানেও জল মেশানোর পরিকল্পনা, এবং স্বাভাবিকভাবে পুরো বিষয়টা বেআইনি। এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা, আইনজীবী ফিরদৌস শামীম এবং আরও অনেকেই এটার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাটা করেন এবং যে পুরোটাই বেআইনি নিয়োগ চলছে, এই বেআইনি নিয়োগটা প্রসেসিং হোক সঠিকভাবে, নিয়ম মেনে, আইন মেনে। একদম এতগুলো ভ্যাকেন্সি আছে তার বিজ্ঞপ্তি জারি করে, সেই বিজ্ঞপ্তি করে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে, টাইম স্প্যানের মধ্যে একটা প্যানেলের একটা টাইম স্প্যান থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে 2019 সালে প্যানেল শেষ হয়ে গেছে, এক্সপায়ারি অফ দ্য প্যানেল টার্ম, অর্থাৎ প্যানেলের একটা নির্দিষ্ট বছরের টার্ম থাকে, সেই টার্মটা শেষ হয়ে গেছে 2019-এ। এইবার 2022-এ গিয়ে রিক্রুটমেন্টের চেষ্টা চলছে। ফলত সেটা স্বাভাবিকভাবেই বেআইনি, এবং সেই বেআইনি যেহেতু পুরো ব্যাপারটা নজরে এসছেন মামলাকারীরা, সেটা নিয়ে সরাসরি কোর্টকে জানিয়েছেন। কোর্ট মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে আগামী 6ই মে এটার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এটার বিরুদ্ধে রাজ্য সরকার অ্যাডভোকেট জেনারেল তিনি সওয়াল করেছেন, তিনি নানান যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, বিপক্ষের আইনজীবীরাও তাদের কথা বলেছেন, এবং এর পরবর্তী শুনানি হবে 6ই মে। তার আগেই আজকে লোকজন পাঠিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টে হামলাটা শুরু হলো। ভাবতে পারছেন এখানেও কত টাকার ঘোটালা আছে? কোন কোন তৃণমূল কংগ্রেস নেতারা টাকা নিয়েছেন? ভাইপোর কোম্পানিতে কত টাকা গেছে? এদের টাকাও কি গালিঘাটে কাকুর কাছে গেছে? অর্থাৎ টাকা দিয়েছি, আমাদের চাকরির পাওয়াটা হক, সেটা নিয়ে আমার মামলা হবে কেন? আরে আইন রয়েছে, সংবিধান রয়েছে, আপনি যদি সৎপথে করে থাকেন আইন আপনাকে ছুঁতে পারবে না। এটা তো হচ্ছে সিম্পল জিনিস। আপনি সেটা মানুন, সে আইনগত লড়াই লড়ুন। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই মামলাটাতে অ্যাপিয়ার করেছেন, তার মানে রাজ্য সরকার ইজ ইনভলভড। এবার রাজ্য সরকার বুঝতে পেরেছে যেখান থেকে ফেভারেবল রায় পাওয়া যাবে না। পোস্টের সংখ্যা হচ্ছে প্রায় 1600,
এখানে ফেভারেবল রায় পাওয়া যাবে না, তার জন্য লোকজন পাঠিয়ে দেওয়া হলো হাইকোর্ট পাড়ায়। আপনাদের যদি মনে থাকে, আমি এই প্রসঙ্গেই বলি, যদি মনে থাকে, জাস্টিস রাজশেখর মান্তা, তাঁর রায় পছন্দ হচ্ছিল না বলে তার ঘরের সামনে 10-15 জন আইনজীবীকে বসিয়ে দিয়ে একটা হইহট্টগোল করা হয়েছিল। তার পরবর্তীকালে তার বাড়ির সামনে পোস্টার মারা হয়েছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে রাতের বেলা গিয়ে কে বা কারা পোস্টার মেরে এসেছিল, এবং সেটা নিয়ে প্রচুর হইহুল্লোড় হয়েছিল, এবং সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আজ পর্যন্ত সেই মামলার ফয়সালটা হয়নি। সেদিন যদি জাস্টিস রাজশেখর মান্তার ঘরের সামনে যারা বসছিল, যে বসে পড়েছিল যেসব আইনজীবীরা, তাদের যদি শাস্তি হতো, যারা যারা পোস্টার মেরেছে তাদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। বিনীত গোয়েল তখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, সিসিটিভি ফুটেজ তার হাতে ছিল, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে সে নিয়ে মামলা শুনানি হয়েছিল। সেই সিসিটিভি ফুটেজ পাওয়ার পরও যাদের ধরার কথা তাদের ধরা হয়নি। কলকাতা পুলিশ করেছিল কি, ভুলভাল লোককে কিছু অ্যারেস্ট করিয়ে দেখিয়ে দিয়েছিল অ্যারেস্টেড হয়েছে, পরবর্তীকালে তারা ছাড়াও পেয়ে গেছে। কোন প্রেস থেকে ছাপা হয়েছিল আমি বলে দেবো আপনাদের, কোন প্রেস থেকে কোন কোন তৃণমূলের কোন মুখপাত্র যে যে সংবাদপত্রের সম্পাদনার দায়িত্বে আছেন, সেই প্রেস থেকে ছাপা হয়েছিল জাস্টিস রাজশেখর মান্তার বিরুদ্ধে পোস্টার। সেই বিচারটা সেদিনও কিন্তু হয়নি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরের বাইরে এই ধরনের অসভ্যতা হয়েছিল। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা ইস্যু নিয়ে কিছু আইনজীবীরা কলকাতা হাইকোর্টের সামনে আন্দোলন করেছেন। আমি বলছি যে দেখুন, 2011 পর্যন্ত বাম আমলে অনেক কিছু খারাপ ছিল, কিন্তু এই অসভ্যতার জায়গাটা যায়নি যে কলকাতা হাইকোর্টকে আমি ডিস্টার্ব করবো। কলকাতা হাইকোর্টের সম্বন্ধে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কুৎসিত ভাষায় হলদিয়ার মিটিং থেকে আক্রমণ করেছেন। কী কারণে জানি না, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য তাকে মুক্তি দিয়ে দিচ্ছে না। হাইকোর্ট অত পলকা ব্যাপার নয় যে কেউ একটা বাইরে থেকে কোনো মন্তব্য করলেই সব কিছু হাইকোর্টে টলে যাবে। সেদিন যদি ভাইপোর শাস্তি হতো, বা তার পরবর্তীকালে ভাইপো কলকাতা হাইকোর্টকে অ্যাটাক করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কলকাতা হাইকোর্টকে অ্যাটাক করেছে। ওবিসি মামলা সংক্রান্ত যখন রিপোর্টটা বেরোয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন আমি এই রায় মানি না। বলার অধিকার নেই, আমি যদি কোনো রায়ে কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কোনো রায় মানব না, এই কথাটা বলি, আমার জেলে যাওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাননি। সেদিনকে যদি জেলে যেতেন, ভাইপোকে যদি ডেকে ঢুকিয়ে দেওয়া, শ্রীঘরে ঢুকিয়ে দেওয়া হতো, জাস্টিস রাজশেখর মান্তা কিংবা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ঘরের সামনে যে অসভ্যতা হয়েছিল তাদের যদি শাস্তি হতো, জাস্টিস কৌশিক চন্দ্রের ঘরের সামনে যে অসভ্যতা হয়েছিল, এই অসভ্যতাগুলো যদি শাস্তি হতো, আজকে কিন্তু এই চোরচিটিংবাজ মুখপাত্ররা ওই চাকরি প্রার্থীদের সরাসরি কলকাতা হাইকোর্ট চত্বরে পাঠাতে পারতো না। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত জুতো ছোড়াছুড়ি চলছে। মানে বিকাশবাবু, ফিরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, তাদের চেম্বার ওই 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডে আছে। আরও একাধিক আইনজীবীর চেম্বার ওখানে আছে। আমি আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, সেখানে স্লোগানিং চলছে, এবং আপনারা দেখছেন যে সেই পর্বে স্লোগানিং চলছে, কুৎসিত ভাষায় গালিগালাজ চলছে, এবং সবথেকে অবাক করার মতো ঘটনা যে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরাতে হবে, তার হাতে মামলা রাখা যাবে না, এবং সেটা করতে হবে চিফ জাস্টিসকে, এবং চিফ জাস্টিস যদি সেটা না করেন তাহলে চিফ জাস্টিসকে সরিয়ে দিতে হবে। এটা কোনো দাবি বলুন তো, কতটা নিচে নামবে এই তৃণমূল কংগ্রেস দলটা? মানে চোরচিটিংবাজ মুখপাত্ররা পাঠিয়ে দিয়ে এটা একটা নতুন ধারণা তৈরি করার চেষ্টা করছেন। এরপর কী হবে, কোনো রায় আমার পছন্দ না হলে, কোনো বিচারপতি পছন্দ না হলে বলবো বিচারপতিকে সরিয়ে দিতে হবে। 10টা লোক নিয়ে গিয়ে আমরা আন্দোলন করবো। তাদের তো পুলিশে গ্রেফতার করা উচিত, যারা ওইখানে আন্দোলনটা করছে তাদের এক্ষুনি পুলিশে গ্রেফতার করা উচিত। কিন্তু মনোজ ভার্মার পুলিশ তা তো করবে না, গ্রেফতার তো করবে না। কোনো আইনজীবীকে আপনি ঘেরাও করতে পারেন নাকি? হাইকোর্ট পাড়ায় চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে বলতে পারেন যে আইনজীবী বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরাতে হবে, আর যদি না সরেন প্রধান বিচারপতিকে সরাতে হবে? এটা কোনো দাবি বা আন্দোলনের স্লোগান হতে পারে? কোথায় চলেছি আমরা? আমি রিপোর্টটা পেশ করলাম, আমি জানি না কতক্ষণ এই অসভ্যতা চলবে, কিন্তু এই অসভ্যতার বিরুদ্ধে ভারতবর্ষের বাংলার মানুষ দেখুন যে তৃণমূল দলটা হাইকোর্ট পাড়া পর্যন্ত এবার অ্যাটাক করা শুরু করেছে 25,752 জনের চাকরি যাওয়ার পর। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি যারা ঘেরাও হয়ে আছেন, যারা চেম্বারে রয়েছেন, এখনও চেম্বার থেকে বেরোতে পারেননি, আমি তাদেরই একজন আইনজীবী ফিরদৌস শামীমকে সরাসরি ফোন করেছিলাম। আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন যে শেষ পর্যন্ত হাইকোর্ট পাড়া ঘেরাও হয়েছে, আপনার চেম্বার, বিকাশবাবুদের চেম্বার, প্রত্যেকের চেম্বার, আইনজীবীদের চেম্বার, সেই চেম্বার যেখানে সেখানে সেই তার নিচে চোরচিটিংবাজ মুখপাত্র লোকজন গিয়ে বসে পড়েছে এবং ঘেরাও করেছে। তাদের দাবিটা কি কারণে ঘেরাও হয়েছেন? দেখুন, আমার কাছে স্পষ্ট নয়, আমি আমার চেম্বারেই আছি, ফলে আমার কাছে তাদের দাবি স্পষ্ট নয় যে কেন তারা বিক্ষোভ করছে। আমি কিছু ভিডিও পেয়েছি, সেখানে দেখছি একদম সরাসরি বিকাশবাবুর নামে গালিগালাজ করছে। দেখুন, সেটা তো স্বাভাবিক। দেখুন, যারা চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, তারা আমাদেরকে গালাগালি করবে, সেটাই স্বাভাবিক। ফলে এটা নিয়ে নতুন কিছু নয়।
দেখুন, আমরা যেখানে অন্যায় হবে, অন্যায্য হবে, ইল্লিগাল হবে, তার বিরুদ্ধে লড়াই যেমন জারি ছিল পূর্বে, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা কি দে- নিয়ে মামলা করেছেন যার প্রেক্ষিতে দেখুন আজকে হাইকোর্ট পাড়া ঘেরাও হলো? দেখুন যে মামলার বিষয়বস্তু হচ্ছে যে একটি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় একটি ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড হয়, সেটা আইন মেনেই ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড হয়। এই ভ্যাকেন্সি কি হবে তারও নির্দিষ্ট আইন রয়েছে। হুম। এই রাজ্য সরকার কি করেছে, সেই যেহেতু দুর্নীতি করেছে, তারা সব পয়সা খেয়েছে, সেই জন্য তারা কি করেছে, অতিরিক্ত ভ্যাকেন্সি তৈরি করে, অতিরিক্ত শূন্যপদ সুপার তৈরি করে, নিউমারি পোস্ট তৈরি করে। এক্স্যাক্টলি হুম। সেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেসিক্যালি এই দুর্নীতিটাকে ঢাকা দিতে চাইছে, ধামাচাপা দিতে চেয়েছে। হুম। সেটা যেমন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে করেছে, নবম দশমের ক্ষেত্রেও করেছে, গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রেও করেছে। এখন এই আজকে যে মামলাটা ছিল সেটা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে 2019 সালে, সেই এক্সপায়ার্ড প্যানেলে 2022 সালে কি করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হতে পারে? নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার যে আইন, সেই আইনে বলা আছে, ওই রিক্রুটমেন্ট রুলস 2016 বলা আছে কিভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, কতদিন আগে পর্যন্ত ভ্যাকেন্সি সেটাকে টেকেন ইনটু কনসিডারেশন করে নিয়োগের বিজ্ঞপ্তি হবে, তারপরে সেই নিয়োগের বিজ্ঞপ্তির পরে যে সেই ভ্যাকেন্সি আপডেট হয়ে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত হবে, তার নির্দিষ্ট আইন রয়েছে। এই 2016 রুলের রুল 8-এ বলা আছে, রুল 16-এ বলা আছে এক্সপায়ার্ড প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, এটা খুব স্বাভাবিক নিয়ম। প্যানেল কতদিন ভ্যালিডিটি থাকবে সেটা বলা আছে রুল 16-এ। রুল 8-এ বলা আছে কিভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। ফলে এই সমস্ত কিছু স্পষ্ট পরিষ্কার করে আইনে বলা আছে। এরপরেও যদি কেউ মনে করেন যে শুধুমাত্র আমি সরকারে বসেছি বলে, আমি কিছু ভোট পেয়েছি বলে, যে সকলকে ইকুয়াল অপরচুনিটি দেব না, আমি শুধুমাত্র ভোট পেয়েছি বলে আমি দুর্নীতি করতে পারবো এবং দুর্নীতি করার পরে সেটা ধামাচাপা দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে পারবো। দেখুন, এর আগে সুপ্রিম কোর্ট যে কথা ওরা বলছে, সুপ্রিম কোর্ট কি করেছে? সুপ্রিম কোর্ট যে ক্যাবিনেটের যে এই ডিসিশন নেওয়ার, কনস্টিটিউশনাল ডিসিশন নেওয়ার ক্ষমতার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ, সেটিকে স্যাটিসফাইড করেছেন। কিন্তু তার অর্থ এই নয় যে ক্যাবিনেট যা ডিসিশন নেবে সেটাকেই বৈধতা দিতে হবে, আজকে না। আজকে এই মুহূর্তে একটা কথা বলি, আজকে এই মুহূর্তে যারা ওই নিচ থেকে চটি জুতো ছুটছে আমি শুনছি, এতে যারা করছেন তারা তারা কোন সেগমেন্টের? গ্রুপ সি গ্রুপ ডি তো নয় না, নিশ্চয়ই? ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আমার যতদূর ধারণা, আমি যাদের কাউকে চিনি না, সম্ভবত ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন আচ্ছা, হবে। এদের এদের তো চাকরি যায়নি, এদের তো মানে এদের তো চাকরি পাইনি, যাবে কি করে? মানে এদের ব্যাপারটা জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে যে সুপার নিউমারির পোস্ট দিয়ে এদের অ্যাডমিশন করানো যাবে কিনা সেটাই তো মূল বিষয়। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে এদের চাকরি, এরা অলরেডি সব রেকমেন্ডেশন পেয়ে গেছিল। আচ্ছা। এদের কেন রেকমেন্ড, দেখুন, যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে 2019 সালে, হ্যাঁ। এক্সপায়ার্ড প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় কি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভ্যাকেন্সি যে ক্রিয়েট হবে সেটা তো অ্যাডভার্টাইজমেন্টে লেখা থাকবে যে হুম। কত ভ্যাকেন্সি এগেনস্টে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে। পরবর্তীতে ইচ্ছা হলো যে সেসব দুর্নীতি কিছুই করেছে হয়নি, বলে, সেসব কিছুই হয়নি, তাই না, তো? 3 বছর পরে, আচ্ছা 19 সালে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তার 3 বছর পরে কি করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হতে পারে? আচ্ছা, হতেই পারে না। জাস্টিস বিশ্বজিৎ বসু আজকে হিয়ারিং এ, আপনি ছিলেন হিয়ারিং এর সময়? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমার হ্যাঁ, ওখানে সেখানে জাস্টিস অ্যাপ্লিকেশন আছে। বিশ্বজিৎ বসু কি বলেছেন? পরবর্তী শুনানি আগামী 6 তারিখ, 6 মে। হুম। সেখানে ইভেন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি তার সাবমিশন রেখেছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তিনি বলেছেন যে যদি আপনার ভ্যাকেট করতে হয় আপনি অ্যাপ্লিকেশন নিয়ে আসুন, হুম। এটাও বলেছেন মহামান্য বিচারপতি। ফলে দেখুন মানে এইটা তার ঘর থেকে মামলাটা সরানোর জন্য, ভেকেট করার জন্য অ্যাপ্লিকেশনের কথা না, 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 বলেছেন? না, যে স্টে হয়ে আছে, যেহেতু এসছে সুপার হয়েছে। নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করেছেন, যেহেতু এই হুম। অ্যাপয়েন্টমেন্টটা স্টে হয়ে আছে, সেই জন্য সেই অ্যাপয়েন্টমেন্টটা আমি তো এখন স্লোগান আমি তো স্লোগানে শুনছি যে জাস্টিস বিশ্বজিৎ বসুকে সরাতে হবে, তার হাত থেকে মামলাটাই সরাতে হবে, এ মানে ধরনের মানে স্লোগান। মানে কালকে তাহলে মানে কে বিচার করবে? মানে যারা ওই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে তারা বিচার এবং করবে? প্রয়োজনে প্রধান বিচারপতিকেও সরাতে হবে। মানে মানে প্রধান এই মানে জাতীয় এই মানে জাতীয় 20টা ছেলে এসে ঠিক স্লোগানের করে দেবে? ভাষা বয়ানে আমার কাছে, আমি ওখান থেকে একটা ফোনও পেয়েছিলাম, খবর পেলাম যে এই জাতীয় সব স্লোগান চলছে ওখানে। মানে তাহলে আল্টিমেটলি ফেরদৌসবাবু, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে আল্টিমেটলি হাইকোর্ট ঘেরাওয়ের কালচারটা যেটা শুরু হয়েছিল কিছুদিন আগে, আল্টিমেটলি সেটা পূর্ণাঙ্গ মাত্রায় চলে গেল যে হাইকোর্টের পাড়ায় গিয়ে হুজ্জতি, মানে আইনজীবীদের মামলা লড়তে দেওয়া যাবে না, বিচারপতিকে মামলা লড়ানো যাবে না, তার হাত থেকে মামলা সরাতে হবে, সেটা না সরালে প্রধান বিচারপতির হাত থেকেও মামলা সরাতে হবে, এই জাতীয় বক্তব্য কি চলছে? দেখুন, আমি এটাকে মনে করছি যে যদি মানে এই সাংবিধানিক আদালতের কার্যকলাপে কেউ হস্তক্ষেপ করে বা আইনজীবীদের মামলা লড়ার ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করে, তাহলে বলতে হবে যে সাংবিধানিক ভাবে এই রাজ্যটি চলছে না, এবং এই সাংবিধানিক আপনারা এই এখনো ক্রাইসিস তৈরি হলে বলছি, আপনারা কি এখনো হয় সেটার কনসিকুয়েন্স ভবিষ্যতে নিশ্চিতভাবে ইনি ফেস করবেন। আপনারা এখনো ঘেরাও হয়ে বসে আছেন? না, আমি দেখুন, তারা নিচে আপনি আপনার চেম্বারে আছেন আর নিচ থেকে চটি জুতো ছোড়া চলছে?
না সেটা দেখুন, আমি আমার চেম্বারে আছি, যদিও আমার চেম্বারে কেউ আসেননি। আমার চেম্বারের নিচে 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের নিচে কয়েকজন আছেন, সে আচ্ছা, আমি পুলিশও দেখেছি, আসছে, সে ভিডিওটা দেখেছি। আর পুলিশও আছে।